পুজোর আগে থেকে দুর্যোগের আশঙ্কা ছিল, দুর্যোগে বিপর্যস্ত ছিল দক্ষিণবঙ্গে, এবার কার্যত বিধ্বস্ত উত্তরবঙ্গ। দুর্যোগে বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ। মিরিকে বাড়ছে মৃতের সংখ্যা বেড়ে হলো 19, ক্রমশ সংখ্যাটা বাড়ছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কার্য চলছে, যেমনটা জানানো হয়েছে। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। একেবারে রুদ্র রোষ বলা যেতে পারে উত্তরবঙ্গের এই ছবি। একের পর এক ঘরবাড়ি সম্পূর্ণ ভেঙে পড়ছে জলের তোড়ে। যেভাবে নদীগুলির জলস্তর বৃদ্ধি পড়ছে, রাস্তাঘাটে জলে ডুবে যাচ্ছে। ভারী থেকে অতি ভারীর একদিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সেই ছবি, মিরিকের ছবি। এখনো পর্যন্ত এই দুর্যোগে 19 জনের প্রাণ চলে গিয়েছে বলে জানা যাচ্ছে। যোগাযোগ সম্পূর্ণ বিধ্বস্ত। দুধিয়া ব্রিজ ভেঙে পড়েছে। একের পর ঘরবাড়ি জলের তোড়ে তলিয়ে যাচ্ছে। অবস্থা অত্যন্ত খারাপ। সিকিম সহ বিভিন্ন পার্বত্য জেলাগুলির অবস্থা কি? এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা সাহা। রাজা, পুজোর আগে থেকে প্রবল দুর্যোগের সাক্ষী দক্ষিণবঙ্গ ছিল, কিন্তু পুজো মিটতে দেখা গেল উত্তরের একেবারে বিধ্বস্ত চেহারা। 19 জনের প্রাণ চলে গিয়েছে। রাজা, মৃতের সংখ্যা বাড়ছে। শর্মিষ্ঠা, তোমাকে বলি যে গতকাল রাত থেকে যে ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে, সেখানে দার্জিলিং, কালিম্পং, বার্শিয়াং, মিরিক একাধিক জায়গায় ভূমিধস হয়েছে। একের পর এলাকা তছনছ হয়ে গিয়েছে। মৃতের সংখ্যা জিটিএ সূত্রে আমরা খবর পাচ্ছি, শর্মিষ্ঠা 19 হয়ে গিয়েছে এবং এই সংখ্যাটা বাড়তে পারে বলে কিন্তু আশঙ্কা করছে পুলিশ এবং জিটিএ। তোমাকে বলি যে এই মুহূর্তে জিটিএর তরফ থেকে বারংবার ঘোষণা করা হচ্ছে যে আপনারা নিরাপদ স্থানে চলে যান, কিন্তু নিরাপদ স্থানে কোথায় যাবে? চারিদিকে একেবারে হাহাকারের দৃশ্য। শর্মিষ্ঠা, আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর ছবি। গোটা মিরিক এলাকা কিন্তু একটা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিচের দিকে আমরা যদি নামি, সেখানে দেখতে পাবো বাগডোগরার অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। মহানন্দা, তিস্তা জল ঢাকা। একেবারে তোমাকে বলি তোরসা, একের পর এক নদী বিপদ সীমার উপর থেকে বইছে। প্রতিটি বাঁধ একেবারে জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। যে কোনো মুহূর্তে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। নাগরাকাটা বিধানসভার এলাকা খুব খারাপ এই মুহূর্তে। হাসিমারার অবস্থা খুব খারাপ। নাগরাকাটা ভিডিও অফিস জলের তলায় চলে গিয়েছে। সেখানে এনডিআরএফ এর টিম যে কোনো মুহূর্তে নামবে উদ্ধার কাজ চালাতে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফ থেকে একটা বড় টিম রওনা দিয়েছে। কোথায় এলাকা রীতিমতো ভয়ঙ্কর অবস্থা। রাজাকে ধন্যবাদ জানাবো। এই মুহূর্তে পরবর্তী আরো আপডেট আমি জানবো। তবে দুর্যোগে ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গে। এখনো পর্যন্ত প্রায় 19 জনের নিরীহ মানুষের প্রাণ চলে গিয়েছে। একের পর এক সেতু সম্পূর্ণ জলের তলায় ভেঙে পড়ছে। একেবারে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিধ্বস্ত। এই সেই চেহারা। দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দার্জিলিং, মিরিক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। যোগাযোগ বিচ্ছিন্ন শিলিগুড়ি, কালিম্পং এবং সিকিমের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত দুধিয়া লোহা ব্রিজ, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফুলবাজার ব্রিজ, জাতীয় সড়কে 10 নম্বর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত, বন্ধ। চেহারাটা দেখাই আপনাদের। এই হচ্ছে সেই অবস্থা। সম্পূর্ণ যে যোগাযোগ ব্যবস্থা, সেটা উত্তরেও একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ভেঙে পড়েছে। প্রবল দুর্যোগ বিপর্যস্ত উত্তরবঙ্গ। আমি এই মুহূর্তে সরাসরি নজর রাখবো। পার্থপ্রতিম দাস রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, একেবারে প্রবল দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গের এই চেহারা। একের পর এক সেতু, ব্রিজ ভেঙে পড়ছে, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। কি ছবি দেখছো সব মিলিয়ে? শর্মিষ্ঠা, তোমাকে যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি, তা হলো আমরা এই মুহূর্তে দুধিয়ায় দাঁড়িয়ে রয়েছে। আমি সোমেন্দু তাকে বলবো সেই ছবিটা দেখাতে। ভয়ঙ্কর পরিস্থিতি। বালাসনের এই রূপ কিন্তু এর আগে দেখা যায়নি। কিন্তু গতকালের রাত থেকে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, লাগাতার যেভাবে বৃষ্টিপাত হয়েছে, তাতে কিন্তু দুধিয়ার এই যে সেতু, যা একেবারে দার্জিলিংয়ের সাথে লিঙ্ক করে, তা কিন্তু সম্পূর্ণভাবে বিপর্যস্ত। তুমি দেখতে পাচ্ছ যে 3 নম্বর পিলার, তা কিন্তু ভেঙে গিয়েছে এবং যার ফলে কিন্তু গোটা ব্রিজের মাঝখান থেকে তা ভেঙে গিয়েছে। এবং এই গোটা এলাকা জুড়ে নদী সংলগ্ন এলাকায় যে বসতিগুলো রয়েছে, সেখানেও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদিও বা শুধুমাত্র এই সেতুই নয়, আরও একাধিক সেতু রয়েছে, সেই জায়গাগুলোতেও কিন্তু সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এক কথায় দার্জিলিংয়ের যে প্রধান সড়ক, তা কিন্তু ক্ষতিগ্রস্ত। যদিও বা যে দুর্গম যে পথ, পাংখাবাড়ি রোড, সেটা আপাতত ঠিক রয়েছে। আমরা স্থানীয় কিছু মানুষের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। दादा, क्या हुआ था कल रात से, क्या देखा? कल रात में रात भर बारिश हुआ। बारिश होने का बाद में यहाँ पर ही नहीं, मतलब अपर दुधिया में भी है और इधर लोअर दुधिया में भी है। जो पानी कटा जाने वाला ब्रिज में, वहाँ पर भी, वहाँ से भी ढुका है नदी। और यहाँ जो कंस्ट्रक्शन का काम हो रहा था,
और यहाँ पर हमारा 2 ठो घर गया है अभी इधर से, और उधर में 6-7 ठो होम स्टे भी चला गया है, और रात भर बारिश का वजह से ऐसा हो गया है। दादा कितना घर क्षतिग्रस्त हुआ है अभी तक? अभी तक हम लोग का खबर मिला है 6 घर ख़त्म हुआ है, 2 घर तो ब्रिज का पास में ले गया है, और ऊपर में 4 घर ले गया बोल रहा है, यही सुना हूँ। ऊपर तो हम लोग नहीं गए, या तो 2 घर तो गया ही है, और नीचे भी डेड डैमेज हुआ है, और नीचे भी घर का तरफ पानी गया था रात में, अभी तो कम हो गया। दादा जो दार्जिलिंग का जो रूट है वो तो सब बंद हो चुका है। हाँ वो सब बंद है, पंखाड़ी रोड और रोहिणी रोड और ये मिरिक रोड भी। हाँ एक ऑप्शनल रोड है ये आपका, ये बेलगाची बोलता है, उसका सीधा ऊपर जाएगा टिंगलिंग के, और वो तो खुला होगा रहेगा। हाँ खुला भी है, वही इन्फॉर्म पा रहा हूँ। একদমই শর্মিষ্ঠা, দার্জিলিংয়ের যে মূল সড়ক তা কিন্তু এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত। তবে যেটা পর্যটন সূত্রে খবর, যেসব পর্যটকেরা এসেছিলেন তাদেরকে ঘুর পথে, কেউ পাংখাবাড়ি রোড হয়ে, কেউ বা জাতীয় সড়ক 712 ধরে আস্তে ধীরে সাবধানতা অবলম্বন করে তাদের নামিয়ে নিয়ে আসা হচ্ছে। সেক্ষেত্রে জানিয়ে রাখি পুজোর মরশুম চলছিল, বহু পরিমাণ সংখ্যক পর্যটক কিন্তু এই মুহূর্তে দার্জিলিংয়ে আটকে পড়ে রয়েছে। এখান থেকে জানার চেষ্টা করি, যেহেতু জাতীয় সড়কের অবস্থা খুব খারাপ, জাতীয় সড়ক সেখানে পর্যন্ত ধস নামছে, আমরা ছবি দেখছি, সেতু ভেঙে যাচ্ছে, একেবারে ভয়ঙ্কর একটা বিপর্যয়ের ছবি। সাধারণ মানুষ, সাধারণ যারা পর্যটক, যারা এই মুহূর্তে পুজোর পর উত্তরে গিয়েছেন ঘুরতে, তারা কোথাও আটকে রয়েছেন কিনা, কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে? পার্থপ্রতিম। একদমই তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে। পর্যটন যে সংস্থাগুলো রয়েছে তাদের বক্তব্য যে বহু সংখ্যক যে পর্যটক আটকে রয়েছে তাদের কিন্তু এখনো সঠিক হিসেব মিলছে না। বিকেলের পরই কত পর্যটক আটকে থাকলো এবং কত পর্যটককে নামিয়ে আনা সম্ভব হলো সেই হিসাব বিকেলের পর পাওয়া যাবে। তবে তারা যেটা জানাচ্ছেন যে প্রচুর পর্যটকের এখনো অবধি বিমান বাতিল হয়ে গেছে, আগামীকাল বা পরশু দিনের জন্য তাদেরকে রিশিডিউল করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গ পরিবহন দপ্তর একটি বাস পরিষেবা চালু করেছে, বিশেষ বাস পরিষেবা, যারা এই পাংখাবাড়ি রোড বা জাতীয় সড়ক 712 ধরে সমতল পর্যন্ত পৌঁছতে পারবে, তাদেরকে কিন্তু তাদের গন্তব্যে পৌঁছে দেবে উত্তরবঙ্গ পরিবহন দপ্তর। শর্মিষ্ঠা। পার্থপ্রতিম, আপাতভাবে তোমায় ধন্যবাদ জানাবো। এই হচ্ছে উত্তরের চেহারা, নিম্নচাপে যে ভয়াবহ অবস্থা, একেবারে উত্তরবঙ্গে একের পর এক ঘর বাড়ি ভেঙে পড়ছে। সব থেকে বড় কথা যে দুধিয়া ব্রিজ, সেতু, এটা সম্পূর্ণ ভেঙে পড়ছে, এবং সেখান থেকেই আমাদের প্রতিনিধি যে ছবিটা সেটা তুলে ধরার চেষ্টা করেন। এখনো পর্যন্ত 19 জনের প্রাণ চলে গিয়েছে, যোগাযোগ ব্যবস্থা ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। যেভাবে সাধারণ মানুষ, পর্যটকরা তারা কোথাও আটকে রয়েছেন কিনা সেটা অন্তত খতিয়ে দেখা হচ্ছে। দুধিয়া লোহা ব্রিজ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, ফুলবাজার ব্রিজ 10 নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ অকেজো অবস্থায় পড়ে রয়েছে। এই মুহূর্তে আমি সরাসরি যাব, আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বিশিষ্ট আবহাওয়াবিদ সুচিব কর আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। অনেকগুলো বিষয় এই মুহূর্তে জানার চেষ্টা করবো। সুচিব বাবু, আপনাকে নমস্কার, স্বাগত জানাচ্ছি ক্যালকাটা নিউজে। কিন্তু এই কী অবস্থা, নিম্নচাপের জেরে যে বৃষ্টি আমরা গত রাতে দেখলাম, দক্ষিণবঙ্গে যেভাবে একের পর এক বৃষ্টি, একেবারে বাঁধ ভাঙা বৃষ্টি, একের পর এক বাজ পড়ছে, অন্যদিকে উত্তরের অবস্থা তো সব থেকে বিপর্যয় নেমে এসছে। মানে এরকম কোনো সম্ভাবনা কি তৈরি হয়েছিল, প্রেডিকশন ছিল? এই সম্ভাবনাটা কিন্তু অলরেডি তৈরি হয়েছিল, এবং মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের থেকে এর জন্য কিন্তু একটা পূর্বাভাস দেওয়া ছিল যে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হতে পারে। এই বৃষ্টিপাত কিন্তু শেষ হয়নি এখনো, এই বৃষ্টিপাত আরো চলবে, এবং আগামীকালও অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। ফলে এই পরিস্থিতি এখন যা দেখা যাচ্ছে এর থেকে কিন্তু আরো বিপর্যস্ত অবস্থার দিকে চলে যেতে পারে। বেসিক্যালি দেখুন, যে সারফেসটা নিয়ে এই ধরনের ঘটনাগুলো ঘটছে বা আপনারা নিউজ করছেন বা আমরা চিন্তা করছি, সেই অঞ্চলটা হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চলের পাদদেশী অঞ্চল। এই অঞ্চলে যে সমস্ত শিলা প্রকৃতিগুলো থাকে সেগুলো তুলনামূলকভাবে বেশ খানিকটা দুর্বল, এবং তাদের কিন্তু বেশি দিন শক্তি থাকে না যে মাটিকে তারা ধরে রাখবে ইত্যাদি। ফলে যদি অতিরিক্ত পরিমাণে বৃষ্টিপাত আসে এবং সেই বৃষ্টিপাতের জলের প্রবাহ যদি আকস্মিকভাবে নেমে আসে, তাহলে কিন্তু সেটাকে ধরে রাখার মতো ক্ষমতা এখানকার শিলা প্রকৃতির নেই। তখন তারা ভূমিভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে এই জলের সঙ্গে প্রবাহিত হতে শুরু করে, যে ঘটনাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। বেসিক্যালি এই অঞ্চলের উপরে যে দুটো নদীর কমান্ড, একটা হচ্ছে রঙ্গিত নদী এবং আর একটা হচ্ছে তিস্তা নদী। দুটো নদী কিন্তু আলটিমেটলি
যথেষ্টভাবে জল পেয়েছে এবং লাস্ট 48 ঘন্টা অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, তার মধ্যে 24 ঘন্টা ভীষণই বেশি পরিমাণে বৃষ্টিপাত সংঘটিত হয়েছে, যার ফলে এদের যে টোটাল যে কমান্ড এরিয়া অর্থাৎ যে অঞ্চলটার উপর দিয়ে এই নদীগুলোর একটা প্রবাহের একটা অনুশাসন ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রটা পুরোটাই কিন্তু অতিরিক্ত পরিমাণে জল বহন করছে, যার ফলে এই জল যখন ভূমিভাগের ওপর দিয়ে প্রবাহিত হয়ে আসছে তখন ভূমিভাগের সেই ক্ষমতা নেই এই জলটাকে আটকে রাখা বা জলটাকে সুনির্দিষ্ট পথে পরিবহন হতে দেওয়া। দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে এই যে ধরুন ব্রিজ বানানো বা সেতু বানিয়েছে কোনো জায়গায়, কোনো জায়গায় আপনারা যে ছবিতে দেখতে পাচ্ছেন বসতি ক্ষেত্রগুলো ধসে পড়ছে, কখনো কোনো পার্বত্য নদী খাতের গায়ে এইভাবে বসতি ক্ষেত্র তৈরি করা যায় না বা গড়ে ওঠার কথা নয়, সেটা কিন্তু এখানে গড়ে উঠেছে, আমরা দেখতে পাচ্ছি ছবিতে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে যেগুলোকে বানানো হয়েছে সেই ব্রিজগুলোর যে এক্সটেনশন থাকার কথা, সেই এক্সটেনশনে মূল ভূমিভাগের সাথে তাদের যেভাবে সংযুক্ত থাকার কথা সেই সংযুক্তি কিন্তু সঠিকভাবে এখানে অবস্থান করছে না, যে কারণের জন্য ব্রিজগুলো কম্পারেটিভলি দুর্বল হয়ে পড়ছে এবং বসতি ক্ষেত্রগুলো হ্যাঙ্গিং কন্ডিশনে চলে আসছে সারফেসের উপরে, কারণ তলার থেকে মাটি আলটিমেটলি ধসে বেরিয়ে যাচ্ছে। এই যে কন্ডিশন, এই কন্ডিশন যে সমস্ত অঞ্চলগুলোতে আছে সেই অঞ্চলগুলো প্রত্যেকটাই কিন্তু বিপর্যস্ত অঞ্চলের অধীনে চলে আসবে। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, অধিকাংশ নদী খাত কিন্তু তার দুকুল ছাপিয়ে প্রবাহিত হচ্ছে, শুধুমাত্র রঙ্গিত আর তিস্তা নয়, এখানে মহানন্দা, সংকোষ, রায়ডাক এই যে সমস্ত নদী খাতগুলো প্রত্যেকটাই অতিরিক্ত পরিমাণে বেশি পরিমাণে জল পরিবহন করছে এবং যার ফলে আলটিমেটলি তাদের যে দুটো প্রান্তভাগ নদী খাতের সেই প্রান্তভাগে অতিরিক্ত পরিমাণে চাপ পড়ছে, নদী খাতের তলদেশে ক্ষয়ের পরিমাণ যেমন একটা নির্দিষ্ট ভাবে চলতে থাকে সেই ক্ষয়ের পরিমাণটা বেড়ে যাচ্ছে, পার্শ্ব ক্ষয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে এবং তার প্রভাবে কিন্তু আলটিমেটলি এই ধরনের ভূমিধস প্রতি মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। যে সমস্ত জাতীয় সড়কগুলো বিপর্যস্ত হয়েছে তারা প্রত্যেকে কিন্তু এমন একটা অবস্থার মধ্যে রয়েছে যেটা প্রায় প্রত্যেক বছরই বিপর্যস্ত হয়। আপনারা জানেন ভালো করে যে এখানকার যে 10 নম্বর জাতীয় সড়ক সেই অঞ্চলটাতে প্রত্যেক বছর বর্ষাকালে কিন্তু ছোট বড় ধস নামতে দেখা যায়। সেই অঞ্চলগুলো প্রত্যেকটা আরো বেশি সংখ্যার মধ্যে পৌঁছে গেছে, তার কারণ এদের প্রান্ত ভাগে যে মৃত্তিকা প্রকৃতি বা যে শিলা প্রকৃতি আছে সেগুলো অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। এই সমস্ত রাস্তাঘাট গুলো দিয়ে এত ভারী ভারী যানবাহন প্রবাহিত হয়, তাদের ভাইব্রেশনে প্রতি মুহূর্তে মাটি কাঁপে, মাটি কাঁপলে শিলাস্তরের মধ্যে ধীরে ধীরে ফাটল তৈরি হয় এবং সেই ফাটলগুলো থেকে শিলা প্রকৃতি আস্তে আস্তে বিচ্ছিন্ন হতে শুরু করে। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানতে হচ্ছে, কারণ গত কয়েক বছরে যদি উত্তরের ছবিটা দেখি যে উত্তরবঙ্গ হোক বা বিভিন্ন ভাবে যখনই ভারী বৃষ্টি হচ্ছে পার্বত্য পাহাড়ি এলাকায় তখন কিন্তু ধসের পরিমাণটা অনেক কয়েক গুণ বেড়ে গিয়েছে, যেক্ষেত্রে আমরা কিছুদিন আগেও দেখলাম ধমলি চামড়ি বিভিন্ন জায়গায় যে ভয়ঙ্কর ধস, মানে ধস এরকম চেহারা এর আগে দেখা যায়নি, এত ব্যাপক পরিমাণে এত ভয়ঙ্কর দুর্যোগে ধসের চেহারাটা কেন এত গাঢ় হচ্ছে, কি ব্যাখ্যা দেবেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দেখুন, এই যে এখানকার যে শিলা প্রকৃতিগুলো, এই শিলা প্রকৃতিগুলোর একটা দুর্যোগকে সহ্য করার বা বহন করার একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষমতা থাকে। সেই বহন করার ক্ষমতার বেশি যখন লোড তার উপরে চাপানো হচ্ছে এবং যত সময় পরিবর্তন হচ্ছে তত এই শিলা প্রকৃতিগুলো আবহবিকার প্রাপ্ত হচ্ছে, যার ফলে যত দিন যাবে তত কিন্তু এই শিলা প্রকৃতিগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে পড়তে শুরু করবে। দ্বিতীয় যেটা বিষয় সেটা হলো যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বা বিশ্ব উষ্ণায়নের প্রভাবে এখন জলচক্র অত্যন্ত সক্রিয়, যে কারণের জন্য স্বাভাবিকভাবে যে পরিমাণ মেঘের ডেন্সিটি থাকার কথা বা মেঘের গভীরতা থাকার কথা সেটা দুটোই কিন্তু কম্পারেটিভলি বেড়ে গেছে। পার্বত্য অঞ্চলগুলোতে স্বাভাবিকভাবে যখন এই মেঘ বা জলীয় বাষ্পপূর্ণ বায়ু এসে পৌঁছয় তখন সেই সমস্ত অঞ্চলে তুলনামূলকভাবে শীতলতার আধিক্য থাকার জন্য বা তাপমাত্রা কম থাকার জন্য সেখানে বায়ু কিন্তু দ্রুত ঘনীভূত হয়ে মেঘ তৈরি করতে পারে এবং সেক্ষেত্রে যদি সেই মেঘের যদি গভীরতা বেশি হয় তাহলে এই ধরনের মেঘ ভাঙা বৃষ্টির মতো পরিমণ্ডল তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, যে কারণের জন্য উত্তর ভারতের যে কোনো প্রান্তর মেঘ ভাঙা বৃষ্টির প্রবণতা কিন্তু অনেকটা বেড়ে গেছে
এবং আগে আমরা এটা দেখতে পেতাম না, খুব রেয়ার একটা ইনসিডেন্স ছিল যে মেঘভাঙা বৃষ্টি হলো, ফ্ল্যাশ ফ্লাড হলো, কিন্তু এখন আমরা প্রায় প্রতি মুহূর্তেই ফ্ল্যাশ ফ্লাড দেখতে পাচ্ছি। সেদিন মাল নদীতে দুদিন আগে ফ্ল্যাশ ফ্লাড হয়েছে। ঠিক একইভাবে আমরা উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং আমাদের দার্জিলিং, সিকিম এই সমস্ত অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি। দার্জিলিং, সিকিম এমনিতেই ধসপ্রবণ এলাকা, এবং এই ধসপ্রবণ এলাকাতে যে ধরনের কনস্ট্রাকশন গুলো করা হয়েছে বা যে ধরনের রাস্তাঘাট ইত্যাদি নির্মাণ করা হয়েছে, আপনাকে একটু বিরত করছি, কিন্তু এই মুহূর্তে আরো একটা আপডেট আমরা পাচ্ছি যে প্রবল বৃষ্টিতে যেহেতু বিপর্যস্ত পাহাড়, এনডিআরএফ টিম তারা এই মুহূর্তে যে উদ্ধার কার্যে তারা ঝাঁপিয়ে পড়েছে। একেবারে এই মুহূর্তে আরো একবার যে বড় খবর জানানোর চেষ্টা করি, একেবারে সম্পূর্ণ নিম্নচাপে যেটা ভয়াবহ অবস্থা একটা উত্তরবঙ্গে, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। এনডিআরএফ তারা ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা যে দপ্তর তারা ইতিমধ্যে আধিকারিকরা তারা ঝাঁপিয়ে পড়েছেন। সব থেকে বড় খবর, কারণ উদ্ধার কার্য যে পরিস্থিতি তৈরি হয়েছে। সুজিত বাবু, হ্যাঁ, তো যার ফলে এই অঞ্চলে মাটি কিন্তু অলরেডি দুর্বল হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে আমাদের যে বিভিন্ন ধরনের গাঠনিক কার্যাবলী, সেই কার্যাবলীর যে অঞ্চলটার উপর দিয়ে যেমন ভাবে করা উচিত ছিল সেই বিষয়টা কিন্তু ঘটেনি। ফলে টু সাম এক্সটেন্ট আমাদেরকে বলতে হবে যেটা একটা আনপ্ল্যান্ড গ্রোথ এবং ডেভেলপমেন্ট। এই আনপ্ল্যান্ড গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য এই অঞ্চলের যে সমস্ত গাঠনিক প্রকৃতিগুলো বা স্ট্রাকচার গুলো আছে তার সাথে সারফেসের অ্যাডজাস্টমেন্ট এখনো হয়নি। সারফেস ওই লোডকে ক্যারি করতে পারছে না, সারফেস ওই মেটেরিয়াল গুলোকে ধরে রাখতে পারছে না, যে কারণের জন্য যখনই ধস নামছে তখনই টোটাল সারফেসটা লুজ হয়ে ধসে বেরিয়ে যাচ্ছে। বাস্তবিক ক্ষেত্রে এই যে শিলা প্রকৃতি, এই শিলা প্রকৃতি আগে যতটা তাদের কাঠিন্য ছিল সেই কাঠিন্যের পরিমাণ হ্রাস পেয়েছে, তারা আবহবিকার প্রাপ্ত হয়েছে, তারা দ্রুত গতিতে পরিবর্তিত হয়ে যাচ্ছে, এবং যার প্রভাবে কিন্তু আলটিমেটলি এখানকার মাটি এই মুহূর্তে অত্যন্ত দুর্বল, এবং তারা এই ধরনের হিউজ স্ট্রাকচারকে, হিউজ ভাইব্রেশনকে তারা ধরে রাখতে পারছে না, এবং যার ফলে আলটিমেটলি মাটি কিন্তু প্রত্যেক বছর একটু একটু দুর্বল হচ্ছে। উল্টো দিকে বৃষ্টিপাতের পরিমাণ প্রত্যেক বছর বাড়ছে, এবং বৃষ্টিপাতের পরিমাণ যখন বেড়ে যায় তখন এই সারফেস গুলো প্রচুর পরিমাণে ময়েশ্চার নিয়ে নেয়। ময়েশ্চার নেওয়ার ফলে একদম সুজিতবাবু অনেকগুলো ব্যাখ্যা এই মধ্যে সত্যি খুব দরকার, কেন এরকম ভয়ঙ্কর এই বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে উত্তরবঙ্গকে বারবার। অবশ্যই সুজিতবাবুকে একটু সঙ্গে থাকা অনুরোধ জানাচ্ছি। আমি রাজা সাহা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। রাজা, একটু জানার চেষ্টা করবো, কারণ সব থেকে এই মুহূর্তে যে জানতে পারছি এনডিআরএফ টিম তারা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ছে। আপডেট রাজা। তোমাকে তথ্য দিচ্ছিলাম যে এই মুহূর্তে ইতিমধ্যেই তোমাকে বলি যে পাহাড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এনডিআরএফ টিমের সেকেন্ড ব্যাটালিয়ন তারা কিন্তু এই মুহূর্তে উদ্ধার কার্যে নেমে গিয়েছে, এবং তোমাকে বলি যে তারা উদ্ধার কার্য চালাচ্ছে। আমরা সেই ভয়ঙ্কর ছবি দেখতে পাচ্ছি একেবারে সরাসরি, যে দুর্গম জায়গায় মিরিক, দার্জিলিং যে একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি ব্রিজ যেটি কিন্তু শিলিগুড়ির সঙ্গে মিরিক, দার্জিলিং এর সংযোগ রক্ষা করতো, সেই ব্রিজটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেখানে কিভাবে একেবারে যুদ্ধকালীন তৎপরতায় একেবারে মানুষ উদ্ধার, আটকে যাওয়া পর্যটক মানুষদেরকে উদ্ধার করছে এনডিআরএফ টিম। এবং একই সঙ্গে তোমাকে বলি, আমরা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ যে ভয়ঙ্কর রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে জাসবীরগাঁও মিরিক বস্তি, যে মিরিক বস্তি থেকে কিন্তু দুজনের দেহ উদ্ধার করা হয়েছে। এবং একই সঙ্গে তোমাকে বলি যে একেবারে ধরগাঁও থেকে, ধরগাঁও মেচি থেকে কিন্তু 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এবং ইতিমধ্যেই 4 জন জীবিতকেও কিন্তু উদ্ধার করেছে এনডিআরএফ টিম। মিরিক লেক, তুমি জানো যে এটি জাতীয় লেক মিরিক লেক, সেই মিরিক লেকের কাছ থেকে কিন্তু 1 জনের দেহ উদ্ধার করা হয়েছে, এবং এখনো পর্যন্ত 2 জন মিসিং, 2 জনের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। পুলিশ পার্সোনাল যারা রয়েছেন তারা এই মুহূর্তে যোগাযোগ করছেন। এবং একই সঙ্গে তোমাকে বলি যে টালা ড্যাম যেটি ভুটান সীমান্তে রয়েছে সেটিও কিন্তু ওভারফ্লো হয়ে গিয়েছে। একেবারে অ্যালার্ট, একেবারে সতর্ক বার্তা ইতিমধ্যে ঘোষণা করা হলো। উত্তরবঙ্গের সকল জেলা শাসক ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। তোমাকে বলি যে নিচু এলাকায়, অর্থাৎ নদী তীরবর্তী যে নিচু এলাকা রয়েছে সেই এলাকা ফাঁকা করবার নির্দেশ দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে ভুটান অথরিটির সঙ্গে যোগাযোগ করতে কিন্তু ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে তোমাকে বলি যে এই মুহূর্তে এনডিআরএফ এর টিম তারা একেবারে যুদ্ধকালীন তৎপরতায় তারা উদ্ধার কার্য চালাচ্ছে। তোমাকে এই প্রসঙ্গে আরো একবার বলে রাখবার চেষ্টা করি যে একাধিক জায়গা থেকে মৃতদেহ উদ্ধার করছে এনডিআরএফ, এবং আমরা এখনো পর্যন্ত যেটা জানতে পারছি সরকারিভাবে, অর্থাৎ জিটিএ সূত্রে আমরা যেমনটা জানতে পারছি যে মৃতের সংখ্যা ইতিমধ্যেই 19। আমরা যেটা আশঙ্কা করছি বা জিটিএর তরফ থেকে আমরা যে আশঙ্কার বাণী শুনছি যে সেই সংখ্যাটা কিন্তু ক্রমশ বাড়তে চলেছে, তার কারণ ইতিমধ্যেই
বিপর্যয় মোকাবিলা দপ্তর সেখানে মুভমেন্ট করেছে, সেখানে যাচ্ছে এবং তোমাকে বলি এনডিআরএফ এর তরফ থেকে তোমাকে বলি যে উদ্ধার কাজ চালানো হচ্ছে এবং সেই যুদ্ধকালীন তৎপরতায় যে উদ্ধার কাজ চালানো হচ্ছে সেই ভয়ঙ্কর সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে রাস্তায় ধস পড়ে গিয়েছে। সেখান থেকে এনডিআরএফ এর যারা জওয়ান রয়েছেন তারা সেখানে যাচ্ছেন, উদ্ধার কর্মী যারা রয়েছেন তারা সেখানে যাচ্ছেন, সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসছেন। স্পিড বোট নামানো হয়েছে, সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে, ত্রাণ পাঠানো হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে তোমাকে বলি এই মুহূর্তে সরকারের কাছে বড় চ্যালেঞ্জ যে এই যেখানে ধ্বংসস্তূপ রয়েছে সেই ধ্বংসস্তূপ থেকে যাদের প্রাণ রয়েছে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা এবং মৃতদেহ কারা রয়েছে তাদেরকে উদ্ধার করা, সেটা এই মুহূর্তে সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। দুর্যোগ এখনই থামেনি, দুর্যোগ আরো রয়েছে, যেমনটা কিন্তু এই একেবারে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সূত্র মারফত জানতে পারছি। শর্মিষ্ঠা, রাজাকে ধন্যবাদ জানাবো এই মুহূর্তে। তবে রাজা সহ ছিলেন, অন্যদিকে সুজীব বাবুকে সঙ্গে রেখে আমি এই মুহূর্তে আরো কয়েকটা বিষয় দিকে নজর রাখবো, কারণ পিকাই রয়েছেন আমাদের সঙ্গে। কারণ একাধিক নদ নদীগুলো জলস্তর যেভাবে হু হু করে বাড়ছে, ঝাঁপিয়ে বাড়ছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে পিকাই এই মুহূর্তে দাঁড়িয়ে কি আপডেট? শর্মিষ্ঠা, একেবারেই তুমি যেটা জানাচ্ছ যে উত্তরবঙ্গের যে পরিস্থিতি তুমি কিন্তু সেখান থেকে জানাচ্ছ। তবে তোমাকে জানিয়ে রাখি উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু দিনের পর দিন ভয়াবহ হতে চলেছে। যতই দিন গড়াচ্ছে ততই কিন্তু উত্তরবঙ্গের যে সমস্ত নদীগুলি রয়েছে সেই নদীগুলির জলের স্তর কিন্তু দিনের পর দিন বেলা গড়ার বাড়তে বাড়তে সেখানে কিন্তু জলের স্তর বাড়তে চলেছে। আমি একটু দেখানোর চেষ্টা করব। আমি ইতিমধ্যেই দাঁড়িয়ে রয়েছি ফাঁসিদেওয়ার যে মতিয়া নদী রয়েছে সেই মতিয়া নদী। ইতিমধ্যে এই মতিয়া নদীতে জলের স্তর কিন্তু বেড়ে গিয়েছে। তবে এই যে জলের স্তর তুমি দেখতে পাচ্ছ সেই জলের স্তর কিন্তু আশেপাশে যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই সমস্ত গ্রামের যে গ্রামবাসীরা রয়েছে তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত। তুমি দেখতেই পাচ্ছ নদীর পাশেই, মতিয়া নদীর পাশেই কিন্তু বেশ কয়েকটি গ্রাম রয়েছে এবং ঘরবাড়িও রয়েছে। তবে এই ঘরবাড়ির আশেপাশে যে সমস্ত মানুষজন বাস করছে তারা কিন্তু আতঙ্কিত। তারা জানাচ্ছেন যে যখন তখন এই মতিয়া নদীর জল কিন্তু ঘরের ভেতর ঢুকে যেতে পারে। তবে এই সময় যে আশেপাশের যে সমস্ত চাষের জমিগুলি রয়েছে সেই চাষের জমিতে কিন্তু ইতিমধ্যে জল কিন্তু বেড়ে গিয়ে সেই চাষাবাদ থেকে শুরু করে চাষের জমি কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, পড়ে গেছে পলি। এবং তোমাকে জানিয়ে রাখি এই যে দেখো তুমি যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই এই রাস্তা দিয়ে কিন্তু এখানকার গ্রামের গ্রামবাসীরা কিন্তু যাতায়াত করে। তবে এখন এই মতিয়া নদীর জল কিন্তু সেই নদীর রাস্তার উপর কিন্তু জমে রয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে যখন তখন কিন্তু বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে। তবে এই নদীর জল যদি ইতিমধ্যে গ্রামে প্রবেশ করতে শুরু করে তাহলে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হবে এখানকার গ্রামবাসীদের। তবে একদিকে যেখানে দেখা যাচ্ছে যে মিরিকে ধসের কারণে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা কিন্তু উঠে এসেছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এনডিআরএফের টিম থেকে শুরু করে পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসনের আধিকারিকেরা কিন্তু এই দুর্যোগ যে রয়েছে সেখানে মোকাবেলা করার জন্য কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই যে সমস্ত এলাকায় নদীর জল প্রবেশ করেছে সে সমস্ত জায়গায় কিন্তু সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকমভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। তোমাকে জানিয়ে রাখি খড়িবাড়ি সহ বেশ কিছু এলাকায় প্রচুর জল, মেচি নদীর জল, মহানন্দা নদীর জল এবং মতিয়া নদীর জল কিন্তু প্রবেশ করায় সেই সমস্ত গ্রামের গ্রামবাসীদের কিন্তু সমস্যার মুখে পড়তে হচ্ছে। এটাই হচ্ছে ছবি। কারণ উত্তরবঙ্গে এই মুহূর্তে পিকারকে আমি ধন্যবাদ জানাবো, কারণ নিম্নচাপের যে ভয়াবহ অবস্থায় উত্তরবঙ্গে, একদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, জাতীয় সড়কে ধস নামছে, সেতু ভেঙে যাচ্ছে, প্রচুর মানুষের মৃত্যুর খবর। সব থেকে খারাপ অবস্থা এই মুহূর্তে মিরিকের যে খবর আমরা পাচ্ছি। অবশ্যই আমাদের সঙ্গে আবহবিদ সুজীব কর রয়েছেন। সুজীব বাবুকে একটু বিপর্যস্ত উত্তরবঙ্গ, মিরিকে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা এখনো পর্যন্ত প্রায় 19 ছাড়িয়ে গিয়েছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার কার্য চলছে। একবার ছবিটা আগে একটু দেখিনি। পুজোর আগে থেকে প্রবল দুর্যোগের একটা সাক্ষী ছিল দক্ষিণবঙ্গ। এই মুহূর্তে পুজো মিটতে না মিটতে আবার উত্তরবঙ্গে যে ব্যাপক ক্ষয়ক্ষতি, একেবারে প্রকৃতির রৌদ্র রোষে গোটা উত্তরবঙ্গ চলে গিয়েছে ভাঙন এবং সেতু ভেঙে পড়ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস সাহায্য রয়েছে। আরেকদিকে এনডিআরএফ কে নামতে হলো উদ্ধার কার্যে। একের পর কখনো দেহ উদ্ধার হচ্ছে, কখনো বা কাউকে আটকে থাকা অবস্থাটাকে উদ্ধার করা সম্ভব হচ্ছে। চলছে জোর কদম উদ্ধার কার্য। আমাদের সঙ্গে বিশিষ্ট আবহবিদ সুজীব কর রয়েছেন। আরো একবার আমি সুজীব বাবুকে স্বাগত জানাবো। সুজীব বাবু, একটা ভয়ঙ্কর ছবি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু একটা প্রশ্ন রাখি। আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আপনি বলছেন যে রয়েছে, কিন্তু বিষয় হচ্ছে এর আগে একাধিকবার দুর্যোগের সাক্ষী থেকেছে এই পার্বত্য জেলাগুলি, কিন্তু বারবার যতবারই বৃষ্টি হচ্ছে, কখনো হরপাবান, কখনো বা মেঘ ভাঙা বৃষ্টি, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরবঙ্গ বা পাহাড়ের এলাকা। কেন?
অ্যাকচুয়ালি এই কথাটাই আপনাদেরকে আগে আমি বলছিলাম যে পার্বত্য অঞ্চলগুলোতে যে ধরনের শিলা প্রকৃতি থাকে, বেশ, একেবারে সুজিতবাবু একটু সঙ্গে থেকে আপনার উত্তর আমি নেব, কিন্তু এই মুহূর্তে আরো একটা আপডেট আমি একটু দর্শকদের দেওয়ার চেষ্টা করি। মালদা থেকে এই মুহূর্তে আরো একটি এনডিআরএফ এর টিমকে আরো একবার অ্যালার্ট রাখার কথা বলা হয়েছে, তাদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। একদিকে উদ্ধার কাজে এনডিআরএফ টিম যেরকম উত্তরবঙ্গে তারা যুদ্ধকালীন তৎপরতা ঝাঁপিয়ে পড়ছে, কারণ প্রচুর মানুষ যারা পুজোর পর গিয়েছেন, এবং আলিপুর দুয়ারে সেখানেও সতর্কতা রয়েছে, লাল সতর্কতা রয়েছে আলিপুর দুয়ারে বৃষ্টির ক্ষেত্রে, এবং পরিস্থিতির ওপর রাজ্য নবান্ন তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে, তারা নজর রাখছে এই মুহূর্তে প্রত্যেকটি জেলার যে ছবি। আরো একবার ফিরি সুজিত বাবু তার কাছে। সুজিত বাবু যে ব্যাখ্যা দিচ্ছিলেন বলুন প্লিজ। তো ফলে যে শিলা প্রকৃতিগুলো দিয়ে এই সারফেস গঠিত, সেই শিলা প্রকৃতিগুলো কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু তার দিকে ম্যানেজমেন্ট কোনোভাবে আমরা করছি না। অর্থাৎ এই শিলা প্রকৃতিগুলোর কাঠিন্যকে যাতে অপরিবর্তিত রাখা যায় তার জন্য কোনো পরিকল্পনা গৃহীত হচ্ছে না। অপরদিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে উত্তরোত্তর এখানে বিভিন্ন ধরনের স্ট্রাকচারের পরিমাণ বাড়ছে, রাস্তাঘাটের পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং আমরা যত্রতত্র রাস্তাঘাট প্রস্তুত করছি কোনো ধরনের কোনো সার্ভে ছাড়াই, যার ফলে আলটিমেটলি যেটা হচ্ছে সারফেসের সাথে এই স্ট্রাকচার গুলোর প্রপার কোনো কোরিলেশন তৈরি হতে পারছে না, এবং এই স্ট্রাকচার গুলোকে ধরে রাখার ক্ষমতা কিন্তু ওই অঞ্চলের সারফেসের আর নেই। স্বাভাবিকভাবে একটা শিলা প্রকৃতি যখন প্রকৃতিতে উন্মুক্ত ভাবে থাকে তখন দীর্ঘদিন ধরে সেটা আবহবিকার প্রাপ্ত হয়, এবং আবহবিকার হতে 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 সেটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। যখন দুর্বল হয়ে পড়ে তখন এই শিলা ভেঙে গিয়ে নরমাল মাটিতে পরিণত হয়। হিমালয় পার্বত্য অঞ্চলের এই জায়গাতে কিন্তু এখন এই পদ্ধতিটা সক্রিয়, যে কারণের জন্য আমরা স্বাভাবিকভাবে হিমালয় পার্বত্য অঞ্চল বলে ভাবছি, কিন্তু সেটা এখন আর কঠিন প্রস্তরের তৈরি নয়, সেখানে রয়েছে কতগুলো মৃত্তিকার স্তর মাত্র। এই মৃত্তিকার স্তরগুলো যখনই বৃষ্টিপাত হয় তখনই প্রচুর পরিমাণে জলকে শোষণ করে, সারফেসের ওয়েট বেড়ে যায়। তাই একেবারে সুজিত বাবু আরো একবার আপনাকে থামাচ্ছি, কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দফায় দফায় খোঁজ নিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ এই যে পরিস্থিতি একটা পূর্বাভাস ছিল, কিন্তু যে বৃষ্টি, যে দুর্যোগ নেমে এসেছে পুজোর পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কন্ট্রোল রুম থেকে দফায় দফায় খোঁজ নিচ্ছেন, উত্তরবঙ্গের সামগ্রিক পরিস্থিতি যাচাই করার চেষ্টা করছেন, এবং এই মুহূর্তে আরো একবার আমি পৌঁছানোর চেষ্টা করব। সুজিত বাবু রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত বাবু, ন্যাচারালি কিন্তু এই অঞ্চলের জন্য যথোপযুক্ত পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। যদি পরিকল্পনা সঠিকভাবে গৃহীত না হয় তাহলে কিন্তু এই ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এবং আপনারা এবছর যে ঘটনা দেখছেন এই ঘটনা কিন্তু পরবর্তী বছরে আরো বেড়ে যাবে। স্বাভাবিকভাবে এই অঞ্চলের যে শিলা প্রকৃতি আপনারা দেখতে পাচ্ছেন, নদীর প্রান্ত ভাগ দিয়ে মৃত্তিকা স্রোত প্রবাহিত হচ্ছে জলের সঙ্গে, অর্থাৎ এখানকার যে মাটি, সেই মাটি আর তার শিলার অস্তিত্ব নেই, সম্পূর্ণভাবে জলে দ্রবীভূত হয়ে যাচ্ছে। ফলে এই ধরনের সারফেস গুলোকে সাধারণত অত্যন্ত সেনসিটিভ এরিয়া, এই অঞ্চলগুলোতে যথোপযুক্ত পরিকল্পনা নিতে হয়, সারা বছর মনিটরিং দরকার, এবং কোন অঞ্চলে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেই বিষয়টাকে বারবার দেখা প্রয়োজন। সেই বিষয়টা যদি করা না হয় তাহলে কিন্তু এই বিপর্যস্ততার পরিমাণ উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এবং মানুষ যারা এখানে মানুষেরা রয়েছেন তাদের জনজীবন কিন্তু বারংবার বিপর্যস্ততার দিকে এগিয়ে যাবে। স্বাভাবিকভাবে আপনারা জানেন যে দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, কালিম্পং, কার্শিয়াং, এবং তার সাথে সাথে এই রাস্তা দিয়েই চলে যাচ্ছে সিকিমের বিভিন্ন ধরনের রুটগুলো, এবং প্রত্যেকটা কিন্তু ট্যুরিজম স্পট হিসেবে বিশেষভাবে পরিচিত, এবং প্রচুর মানুষ এই অঞ্চলগুলোতে বেড়াতে আসেন। কিন্তু একটা অঞ্চলের ট্যুরিজম থেকে শুধুমাত্র পয়সা ইনকাম করব, কিন্তু সেখানকার যে সারফেসটা, সেই সারফেসটাকে অপরিবর্তিত রাখার চেষ্টা করব না। এই পদ্ধতি যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে যে সমস্যার সম্মুখীন হতে পারে একটা অঞ্চল, সেই বিষয়টাই এখন ঘটছে। কারণ দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলে যে প্রবল বৃষ্টিপাত হবে তার কিন্তু পূর্বাভাস আবহাওয়া দপ্তর অলরেডি দিয়েছিল, এবং তার সাথে সাথে আমরাও বিভিন্নভাবে বলেছিলাম যে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা আছে।
সেই সম্ভাবনা অনুযায়ী কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, ফলে এটা নতুন কোনো ঘটনা নয়। ফলে আমরা যদি অনেক আগে থেকে ব্যবস্থা নিতে পারতাম, আমরা যদি প্রি ডিজাস্টার ম্যানেজমেন্টকে সঠিকভাবে ব্যবহার করতে পারতাম, তাহলে কিন্তু আলটিমেটলি এই 19 জন যারা মারা গেছেন সেই মানুষগুলোর প্রাণ যেত না। সুজিত বাবু, একটা বিষয় একটু জানার চেষ্টা করি। খুব স্বাভাবিকভাবে যখন এই পার্বত্য জেলাগুলিতে বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, তখন দেখা যাচ্ছে সেটাকে সামাল দেওয়া যাচ্ছে না। তার একটা পরোক্ষ কারণ হিসেবে সাধারণ মানুষ বা একেবারে আম জনতা, তাদের লাইফস্টাইল, তাদের জীবনযাত্রা, তার কি একটা কোথাও উদাসীনতা, তার কি একটা প্রভাব আজকে এত বড় একটা বিপর্যয়ের রাস্তা আরো প্রশস্ত করছে বলে মনে হয়? দেখুন, যে কন্ট্রোল করা যাচ্ছে নয় সেটা নয়, কারণ আমরা কিন্তু কন্ট্রোল করার জন্য আগে থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারিনি। আমরা যদি সেই ব্যবস্থাকে সঠিকভাবে গ্রহণ করতে পারতাম, তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতির সম্মুখীন হতো না। বারবার যে বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে, আমরা শুধুমাত্র পার্বত্য অঞ্চলকে ব্যবহার করব এবং সেখান থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করব, কিন্তু সেই অঞ্চলটাকে কিভাবে ধরে রাখা যায়, সেখানে মানুষের জীবন বহমানতাকে অক্ষুণ্ণ রাখা যায়, সেই জায়গাটাকে যদি আমরা সঠিকভাবে না দেখি, তাহলে কিন্তু আলটিমেটলি এই বিষয়টাই ঘটবে। অর্থাৎ এটা কিন্তু একটা অপরিকল্পিত উন্নয়নের কথা বলছি আমি। ফলে প্রি ডিজাস্টার ম্যানেজমেন্ট এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি প্রত্যেক বছরই এখানে ল্যান্ডস্লাইড হয় এবং যতবার ল্যান্ডস্লাইড হয় ততবারই মানুষের জীবন কিন্তু বিপর্যস্ত হয়। সুতরাং এই বিপর্যস্ততার হাত থেকে যদি মানুষকে বাঁচাতে হয়, প্রি ডিজাস্টার ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজাস্টার চলাকালীন বা ডিজাস্টারের শেষে আমরা কখনো কোনো ডেড বডিকে কোনো ইয়েতে নিয়ে আসতে পারবো না, কোনো ত্রাণ দিতে পারবো না, বা তাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। সুতরাং আলটিমেটলি এই মানুষের মৃত্যুকে যদি থামাতে হয়, তাহলে কিন্তু আমাকে এই অঞ্চলের প্রপার ম্যানেজমেন্ট, প্রপার প্ল্যানিং, প্রপার ডেভেলপমেন্ট, প্রপার স্ট্রাকচার এই অঞ্চলের মতো করে তৈরি করতে হবে। বাবু, একটু সঙ্গে থাকুন, আমি আপনার কাছে আবারও আসছি, কিন্তু দর্শকদের এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখি, কারণ সব থেকে বড় কথা, একদিকে রবিবার দুর্গাপুজো কার্নিভাল, কিন্তু বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর কার্নিভাল নিয়ে নয়, বরং উত্তরের পরিস্থিতি নিয়ে সব থেকে বেশি এখন চিন্তিত, উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়ঙ্কর দুর্যোগের একটা চেহারা। উত্তরবঙ্গে পুজোর আগে থেকে একটা দুর্যোগের সম্ভাবনা যে জায়গা তৈরি হচ্ছিল, তা দক্ষিণবঙ্গে পুজো মিটতে না মিটতে উত্তরবঙ্গে সেই চেহারা, প্রকৃতি রুদ্র রোষে উত্তরবঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে পুজোর কার্নিভাল নয়, বরং উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে বারবার দফায় দফায় খোঁজ নিচ্ছেন। নবান্নে থেকে সমস্ত রকমের বন্দোবস্ত করা হয়েছে। উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি, সরাসরি আমি যাওয়ার চেষ্টা করব। বিপ্লব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। বিপ্লব, এবং নবান্নের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? বিপ্লব, নবান্নের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, যে উত্তরবঙ্গে ভয়াবহ ঘটনা ঘটেছে এবং সেটা নিয়ে কার্যত উদ্বিগ্ন যেমন রাজ্য সরকার, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ছুটির দিন রবিবার, কিন্তু কালীঘাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার খোঁজখবর রাখছেন, খোঁজখবর নিচ্ছেন উত্তরবঙ্গের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে, এবং তিনি চাইছেন যাতে দ্রুত উদ্ধার কার্য সম্পন্ন হয়। এবং যে ঘটনা ঘটেছে এই ঘটনা নিয়ে জেলা শাসক থেকে শুরু করে উত্তরবঙ্গে যে আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন মুখ্যমন্ত্রী, ভার্চুয়াল বৈঠক, খোঁজখবর নিচ্ছেন। এবং তিনি কার্যত নির্দেশ দিয়েছেন যাতে নবান্ন এই কন্ট্রোল রুম খোলা হয়। সেই নবান্নের কন্ট্রোল রুম ইতিমধ্যেই খোলা হয়েছে। তোমাকে বলি যে নবান্নের দুর্যোগকালীন যে কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুম ইতিমধ্যে খোলা হয়েছে, এবং সেই কন্ট্রোল রুম থেকেই কিন্তু নবান্ন থেকেও কিন্তু এক প্রকার নজরদারি চালানো হচ্ছে। এবং তোমাকে বলি যে নবান্নে যে কন্ট্রোল রুম খোলা হয়েছে সেই কন্ট্রোল রুমের নাম্বার হচ্ছে 22143526 এবং 22535185, এবং আরেকটি মোবাইল নাম্বার রয়েছে, সেই মোবাইল নাম্বার হচ্ছে 8697981070। এই যে নাম্বার, সেই নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো সমস্যা হয়, কোনো পরিস্থিতি তৈরি হয়, সেই ক্ষেত্রে কিন্তু নবান্ন থেকেও যাতে যোগাযোগ করা যায়। এবং এই যে ঘটনা, আজকে কার্নিভাল, দুর্গা কার্নিভাল, এবং সেই দুর্গা কার্নিভালে আনন্দঘন যে দিন সকাল থেকে ছিল, এবং সেই আনন্দঘন দিনে কিন্তু বিষাদের ছায়া। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দুর্গা কার্নিভালের কে সফল করার থেকেও তার কিন্তু উদ্বেগ, তার চিন্তা কিন্তু উত্তরবঙ্গ নিয়েই। তিনি চাইছেন যে উত্তরবঙ্গে যে সমস্যা, উত্তরবঙ্গে মানুষ যে বিশেষ করে এই যে ঘটনা ঘটে গিয়েছে, ভূমিধস এবং প্রবল বর্ষণের ফলে যে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, এবং সেটা নিয়ে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই দফায় দফায় খোঁজখবর করছেন, এবং তিনি চাইছেন যে ঘটনা যাতে আর গোটা ঘটনা যাতে এই সমস্যা যাতে সমাধান হয়। এবং আরও একটি বিষয় যে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু উত্তরবঙ্গ যেতে পারেন এমনটি আমরা জানতে পারছি। অর্থাৎ জরুরি ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যেতে পারেন এবং নিজের সরেজমিনে গোটা পরিস্থিতি খতিয়ে দেখবেন এবং নিজে দাঁড়িয়ে থেকে অর্থাৎ উত্তরবঙ্গের মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন তিনি। এবং উত্তরবঙ্গ যে এই ঘটনা, সেই ঘটনায় তিনি চাইছেন যে উত্তরবঙ্গে গিয়ে অর্থাৎ মানুষের পাশে থেকেই এই যে এই ঘটনা এবং এই যে দুঃসময়, এই সময়টাকে কিন্তু মোকাবেলা করতে। এবং সবকিছু মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই সেই উত্তরবঙ্গ নিয়ে কিন্তু তিনি নজরে রাখছেন, খোঁজখবর নিচ্ছেন, এবং তার আজ সারাদিন নজর কিন্তু উত্তরবঙ্গের দিকেই। বেশ, একেবারে বিপ্লবকে ধন্যবাদ জানাবো। বিপ্লব চক্রবর্তী ছিলেন আমাদের প্রতিনিধি। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একবার জানাবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল উত্তরবঙ্গে যেতে পারেন। উত্তরবঙ্গের সামগ্রিক ছবি সেটা নিজে পরিদর্শন করার চেষ্টা করবেন। এবং আজ কার্নিভাল রয়েছে পুজোর, কিন্তু তার চেয়েও বড় কথা এই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে চিন্তায় ফেলেছে, উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে ভাবাচ্ছে উত্তরবঙ্গে যা পরিস্থিতি এই মুহূর্তে কোন জায়গায় পৌঁছে গিয়েছে। কারণ একের পর এক প্রবল বৃষ্টিতে পাহাড়ি নদীগুলো ফুসছে, তিস্তা, তোরসার, জলঢাক, রায়ঢাক, একাধিক যে নদীগুলো সেগুলো বিপদসীমার ওপর দিয়ে চলছে। রাস্তায় জলমগ্ন হয়ে পড়ছে, সম্পূর্ণ জাতীয় সড়কগুলি জলের তলায় চলে গিয়েছে, ভেঙে যাচ্ছে, গুড়িয়ে যাচ্ছে। একের পর এক ঘর বাড়ি, সেতু, দুধিয়া সেতু ভেঙে গিয়েছে, একের পর এক পিলার, সে পিলারগুলো সম্পূর্ণ ভেঙে যাচ্ছে। মেরেক থেকে এখনো পর্যন্ত অনেকের প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। এবং বানভাসী চেহারা নিচে গয়েরকাটা, নাগরাকাটার মতো একাধিক বিস্তীর্ণ এলাকা, রাস্তা ধসে যাচ্ছে, পাহাড়ি লাগোয়া যে বাড়িঘর সম্পূর্ণ জলের তলায় চলে গিয়েছে। যত দ্রুত সম্ভব মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এনডিআরএফ টিম, আমি অবশ্যই সুজিত বাবুর কাছে যাবো, কিন্তু তার মতো আরো কয়েকটা ছবি দেখানোর চেষ্টা করি। উত্তরবঙ্গের একদিকে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক যে ছবি, কয়েকটা একেবারে বাড়িঘর জলের তলায় চলে গেছে, একের পর এক এলাকায় জল ঢুকছে। কারণ বানভাসী, যেমনটা বলছিলাম যে গয়েরকাটা, নাগরাকাটা, একের পর এক এলাকা, বিস্তীর্ণ এলাকা, যতগুলো প্রায় ঘন্টায় ঘন্টায় পরিস্থিতির অবনতি ঘটছে এলাকায়। এনডিআরএফ টিম এই মুহূর্তে রয়েছে। আমি জলপাইগুড়ির ছবিটা এই মুহূর্তে একটু আপডেট জানবো। ঝিলাম সাহেব রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলাম, কিছুক্ষণ আগেও যেরকমটা আমরা দেখছিলাম, কিন্তু তার চেয়েও পরিস্থিতি যত এগোচ্ছে তত দ্রুত অবনতি ঘটছে। ঝিলাম, কি ছবি? জলের স্রোতটা যা রয়েছে, এই জল কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু প্রত্যেকটা বাড়িতে ঢুকেছিল। এখন পরিস্থিতিটা আগের থেকে কিছুটা হলেও সামলেছে। এবং এখানে কিন্তু সিভিল ডিফেন্সের সমস্ত কর্মীরা রয়েছে। সিভিল ডিফেন্সের কর্মীরা তারা কিন্তু মানুষকে একেবারে দড়ি বেঁধে নিয়ে তারা উদ্ধার করে নিয়ে আসছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো এই এলাকার মানুষের সাথে, পরিস্থিতি কি হয়ে রয়েছে, তারা কতটা দুর্ভোগে রয়েছে, আমি সেটাই একটু জানাবো। দাদা, এখানে কতগুলো পরিবার এখানে এই জলের মধ্যে এই পরিস্থিতি রয়েছে? 25 জন। আমাদের এই যে এই ওয়াল ভেঙে আমাদের পার করবো, এই ওয়ালটা, আচ্ছা, ওই ওয়াল ভেঙে নিয়ে জল না, এদিকে অত জল ছিল, আমাদের ওই ওয়াল ভেঙে ওদিক দিকে পার করলো আমাদের। আচ্ছা, এইভাবে নিয়ে পার করেছে এই ওয়াল ভেঙে। ওই যে ওয়ালটা, বুঝতেই পারছো যে এখানে ওয়াল ভেঙে নিয়ে তাদেরকে কিন্তু উদ্ধার করা হয়েছে। আমি একটু সিভিল ডিফেন্সের যারা রয়েছে, আমি তাদের যদি সম্ভব হয় এখানে কিন্তু একদম এই যে তোমাকে আমি দেখাবো যে সিভিল ডিফেন্সের কর্মীরা এভাবে নিয়ে কিন্তু এই যে মোটা দড়ি বেঁধে দিয়েছে যাতে এই দিক দিয়ে এইভাবে যাতায়াত তারা করতে পারে কোন রকম। এখানকার মানুষরা একটা দেখছো যে এরা কিন্তু একেবারে জলবন্দী হয়ে রয়েছে। আমি একবার একটু এখানে পৌঁছানোর চেষ্টা করছি যে এই এলাকার মানুষ কতটা সমস্যায় রয়েছে, আমি সেটা তুলে ধরার চেষ্টা করছি। আংরাভাষা নদী প্রতি বছর এখানে কিন্তু জল হলে বন্যা একেবারে ভাসে এখানকার মানুষ। এই স্মৃতি যেন জলপাইগুড়ি সেই 1968 সালের সেই লক্ষ্মী পূজার সময়কার শর্মিষ্ঠা, সেই সময়কার যেন স্মৃতি মনে করে দিচ্ছে। দাদা, আপনারা তো কতক্ষণ থেকে এখানে আছেন? সকাল থেকে আছেন। কত মানুষকে তা উদ্ধার করেছেন?
জায়গা যে ছিল সেগুলো করতে আমরা তারপর নিয়েছি। আমি বলটা অনেকটা কমতে হয়, পাবলিক যাচ্ছে না, বাইরে থাকছেন, জল আসতে অনেকটা কমে গেছে, অনেকটা কমেছে আগের থেকে। আর আপনারা উদ্ধার করছেন, কি কি ব্যবহার করছেন উদ্ধার করার জন্য? যে লাইফলাইন যদি এখান থেকে লোককে এই ধরনের ব্যবস্থা করছে। একেবারে শর্মিষ্ঠা, বুঝতে পারছো এখানকার যা পরিস্থিতি হয়ে রয়েছে, রাস্তা না নদী কোনো কিছু কিন্তু এই মুহূর্তে বোঝার মতো সেই পরিস্থিতিটা নেই। এখানকার পরিস্থিতি এই হয়ে দাঁড়িয়েছে। এবং আরো যেটা হচ্ছে আশঙ্কা, যে আবহাওয়া দপ্তর থেকে কিন্তু বলা হয়েছে বৃষ্টিটা চলবেই। এই মুহূর্তে কিছুটা বৃষ্টি কমলেও কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টি চলবে, অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং একইভাবে দিয়ে যদি ভুটানেও আবারও বৃষ্টি হয় বেশি, সেই ভুটানের জল কিন্তু এই নদী দিয়ে যাবে এবং আবারও প্লাবিত হতে পারে। এর জন্য কিন্তু এই এলাকার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এখানকার মানুষের সরিয়ে নিয়ে গিয়ে কিন্তু প্রাণ শিবিরে তোলা হয়েছে। সেই প্রাণ শিবিরে তাদেরকে সবার আগে বলি, অত্যন্ত সাবধানতার সঙ্গে কাজ করো তোমরা, কারণ যে পরিস্থিতি তৈরি হচ্ছে ক্রমশ বিপদ বাড়ছে, ঝুঁকি নিয়ে তোমরা সেখানে রয়েছে। গ্রাউন্ড জিরো সিএনের প্রতিনিধিরা রয়েছেন। ঝিলমকে আমি আপাতভাবে ধন্যবাদ জানাবো। একের পর এক নিচু এলাকা উঁচু এলাকা সব জায়গায় জল ঢুকছে, বানভাসী চেহারা, উদ্ধারকারী টিম তারা কাজ করছে। এটা গেল জলপাইগুড়ির ছবি। আমি কোচবিহারে দেখাবো। কোচবিহারে সকালে যে ছবিটা দেখিয়েছি, যে একেবারে সমতল এলাকা, একেবারে উঁচু এলাকাগুলো, সেখানে যেভাবে জল ঢুকছে, আরো একবার কোচবিহারের আমি ছবিটা দেখানোর চেষ্টা করব। যে ছবি কার্যত সকাল থেকে কোচবিহারেও কিন্তু সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহারের পরিস্থিতি নিয়ে জানবো। শশীকেশ রায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শশীকেশ, এবং এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, তার আগে একবার যাব শশীকের সঙ্গে থাকো। কিন্তু এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, উত্তরবঙ্গে বিপর্যয়ের দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। 19 জনের প্রাণ চলে গিয়েছে। সব রকমের সহযোগিতার আশ্বাস নরেন্দ্র মোদীর। এখনো পর্যন্ত এক্সপোস্টে বিবৃতি এলো প্রধানমন্ত্রীর, 19টা প্রাণ তরতাজা চলে গিয়েছে। উত্তরবঙ্গের বিপর্যয়ে শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। সব রকমের সহযোগিতার আশ্বাস। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে এক্সপোস্টে বিবৃতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুক্ষণ আগে বলছিলাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভাল নিয়ে নয়, বরং উত্তরবঙ্গের বিপর্যয় যেরকম চিন্তিত, নবান্নের তড়িঘড়ি কন্ট্রোল রুম খোলা হয়েছে। অন্যদিকে এই মুহূর্তে আপডেট, সবচেয়ে বড় খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উত্তরবঙ্গের বিপর্যয় নিয়ে এক্সপোস্টে বিবৃতি দিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন। সব রকমের সহযোগিতার আশ্বাস উত্তরবঙ্গের জন্য নরেন্দ্র মোদীর। একের পর এক যে পরিস্থিতি, ভয়াবহ বিপর্যয়ের খবর আসতে শুরু করেছে, দুর্যোগে সম্পূর্ণ ঢেকে গিয়েছে উত্তরবঙ্গের এই পরিস্থিতি। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা সাহা। রাজা, ল্যান্ডস্লাইড হয়েছে এবং একই সঙ্গে তোমাকে বলে মৃতের সংখ্যা প্রতি মুহূর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লিখেছেন যে তিনি গোটা বিষয় তিনি দুঃখিত, তিনি সমবেদনা জানাচ্ছেন এই সকল মৃতের পরিবারের প্রতি। এবং একই সঙ্গে তোমাকে বলি যে গোটা ঘটনায় উদ্ধার কার্য যে চলছে, গোটা ঘটনায় কিন্তু সব রকম সহযোগিতা করবার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট করে লিখেছেন যে তারা তিনি কমিট করছেন, তিনি একবারে স্পষ্ট করে আশ্বাস দিচ্ছেন যে সব রকম সহযোগিতা করবেন এই উদ্ধার কার্য এবং এই পরিস্থিতি থেকে একেবারে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আসার জন্য। অর্থাৎ সব মিলিয়ে তোমাকে বলি যে কালচিয়াং, কালিম্পং অর্থাৎ দার্জিলিং জেলায় যে ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা ঘটে গিয়েছে, মৃতের পরিমাণ ক্রমশ বাড়ছে, তা নিয়ে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শর্মিষ্ঠা, রাজাকে আমি ধন্যবাদ জানাবো। রাজা শাহ ছিলেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে এক্সপোস্টে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী। এবং এই মুহূর্তে অবশ্যই আমি আরো গুরুত্বপূর্ণ একাধিক আপডেট নিয়ে আমি ফিরবো। একটা বিরতিতে যাই, দ্রুত ফিরছি এক্ষুনি। ফিল্ম খবরে আমি উত্তরবঙ্গের পরিস্থিতি থেকে আমরা নজর রেখেছি। এই মুহূর্তে যে দুর্যোগ পরিস্থিতি ক্রমশ দেখা যাচ্ছে যে ভয়ানক একটা চেহারা নিয়েছে। একাধিক নদ নদীগুলির জলস্তর ক্রমশ বৃদ্ধি হচ্ছে এবং কোচবিহারের যে ছবিটা সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো। উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ, উদ্ধার কার্য এনডিআরএফ। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। এখনো পর্যন্ত 19 জনের মৃত্যু হচ্ছে। আমি কোচবিহারের ছবিটা জানবো। শশীকেশ রায় রয়েছেন আমাদের সঙ্গে। শশীকেশ, একটু জানার চেষ্টা করব, ক্রমশ মৃত্যু মিছিল বাড়ছে উত্তরবঙ্গের। তুমি রয়েছো কোচবিহারে, সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সব মিলিয়ে কি ভয়ানক ছবি?
একেবারে দেখো তোমাকে বলবো যেভাবে ডুয়ার্স ও পাহাড়ের যে অবস্থা তেমনি কিন্তু কোচবিহারে যে লাগাতার বৃষ্টি সেই বৃষ্টির ফলে কিন্তু কোচবিহার গোটা শহর কিন্তু জলমগ্ন হয়ে গিয়েছে। পাশাপাশি তোর্ষা নদীর জলও কিন্তু ইতিমধ্যে বাড়তে শুরু করেছে, যার ফলে কিন্তু বন্যা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে সেচ দপ্তর কিন্তু সতর্ক করেছে। এই মুহূর্তে আমি কোচবিহার শহরের 12 নম্বর ওয়ার্ডের যে নিউটাউন এলাকা রয়েছে সেই নিউটাউন এলাকায় রয়েছে। তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব যে প্রত্যেকটা বাড়িতে ইতিমধ্যে জল ঢুকে পড়েছে। এই যে সকাল থেকে যেটা বলছিলাম গোটা কোচবিহার শহরের কোনো একটি জায়গায় বাদ নেই যেই রাস্তাতে কিন্তু জল ওঠেনি, গোটা শহর জুড়ে কিন্তু জল জমে গিয়েছে, যার ফলে সাধারণ মানুষ তাদের একটা ভোগান্তির শিকার হচ্ছে। ইতিমধ্যে যে বৃষ্টির প্রভাব সেটা কিন্তু রয়েছে, আরো বৃষ্টি হবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। লাগাতার বৃষ্টির ফলে গোটা শহরের যে সমস্ত রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো জল জমেছে। এই যে বাড়িগুলো সেই বাড়িগুলোতে ভিতরে জল ঢুকে গিয়েছে, দেখানোর চেষ্টা করব। দেখো গোটা এলাকায় যে বাড়িগুলো সমস্ত বাড়িতে কিন্তু জল ঢুকেছে, যার ফলে সাধারণ মানুষ তারা যে বের হবেন বাড়ি থেকে সেই পরিস্থিতিও নেই। আমি তোমার থেকে নেব এই মুহূর্তে, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। হচ্ছে সামগ্রী কোচবিহার জলপাইগুড়ি বিভিন্ন জায়গার একটা ছবি। সুজীব কর আমাদের সঙ্গে রয়েছেন, আবহাওয়াবিদ সুজীব বাবুর কাছে অবশ্যই আমাকে প্রশ্ন রাখতে হচ্ছে। সুজীব বাবু, সবটা আপনি দেখলেন যে কি পরিস্থিতির মধ্যে উত্তরবঙ্গের এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। আপনি বলছিলেন অনেকগুলো বিষয় অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে দিনের পর দিন একই ছবি হচ্ছে উত্তরবঙ্গে বিভিন্ন পার্বত্য জেলায় যখন এই ধরনের দুর্যোগ নামছে। এর থেকে পরিত্রাণের কিভাবে উত্তরবঙ্গকে রক্ষা করা যায়? অ্যাকচুয়ালি দেখুন, সেই কথাটাই বলতে চাইছিলাম যে এর জন্য যথোপযুক্ত পরিকল্পনা নেওয়া দরকার। উত্তরবঙ্গের যে ভূমিরূপ, সেই ভূমিরূপের সাথে যে স্ট্রাকচার গুলো তৈরি করা হচ্ছে, যে গঠনগুলো করা হচ্ছে, সেগুলো কিন্তু কখনো শুট করছে না। ফলে আমরা যত্রতত্র যেমন তেমন ভাবে এক একখানা করে স্ট্রাকচার বানাচ্ছি, সারফেস সেই স্ট্রাকচারকে ধরে রাখার মতো ক্ষমতা নেই। দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা স্বাভাবিকভাবে হিমালয় পার্বত্য অঞ্চল বলতেই আমরা বুঝি যে কঠিন প্রস্তর দিয়ে তৈরি। সেই হিমালয় পার্বত্য অঞ্চল কিন্তু এখন আর সেই প্রস্তরের অস্তিত্ব নেই, সবটাই আবহবিকার প্রাপ্ত হয়ে মৃত্তিকায় পরিণত হয়েছে। সুতরাং সেই ধরনের সারফেসের উপরে কোন স্ট্রাকচার তৈরি করা যায় বা সেই স্ট্রাকচারটা দাঁড়িয়ে থাকতে পারবে কিনা, সেই বিষয়টা কিন্তু আমরা টেস্ট না করেই আলটিমেটলি এই গঠনগুলোকে তৈরি করা হচ্ছে। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বারবার বলছি প্রি ডিজাস্টার মনিটরিং। এক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সদিচ্ছার প্রয়োজন সরকারের। যদি সদিচ্ছা না থাকে তাহলে কিন্তু প্রি ডিজাস্টার মনিটরিং কখনোই করা হয় না। যে আমি এবছর ক্ষতিগ্রস্ত হলো, এই এলাকায় মানুষের মৃত্যু ঘটলো, এখানে এতগুলো বাড়ি নষ্ট হলো, সুতরাং পরের বছর আমি আগে থেকেই পরিকল্পনা গ্রহণ করব যে যাতে ওই অঞ্চলে আর কোনোভাবে বিপর্যস্ত হতে না পারে। এই প্রি ডিজাস্টার মনিটরিং এর কোনো ব্যবস্থা কিন্তু আমাদের গৃহীত হয় না উত্তরবঙ্গের ক্ষেত্রে, এবং যার ফলে আলটিমেটলি এই ব্যবস্থা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এই অবস্থা উত্তরোত্তর বেড়ে যাচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই অবস্থার কিন্তু আরো অবনতি হতে শুরু করবে। সুতরাং প্রি ডিজাস্টার মনিটরিং কে ইমিডিয়েটলি রেডি করতে হবে, সেই অঞ্চলে প্রয়োগ করতে হবে। তৃতীয় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো হচ্ছে কনস্ট্রাকশনের সাথে সাথে নদীগুলোর যে স্লোপ, সেই স্লোপ একটা বড় ফ্যাক্টর। এই ঢালটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি ঢালটাকে নিয়ন্ত্রণ করা না হয় তাহলে যখন অতিরিক্ত পরিমাণে জল আসছে নদী খাতে, সেটা নির্দিষ্ট স্লোপ সারফেস দিয়ে প্রবাহিত হতে পারবে না, ফলে দুকুল ছাপিয়ে তারা বন্যা পরিস্থিতি তৈরি করবে। সেই কন্ডিশনটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই জনবসতি ক্ষেত্রগুলোর পাশ দিয়ে যে নদীগুলো প্রবাহিত হচ্ছে, যে জলধারাগুলো, তারা শুষ্ক ঋতুতে কিন্তু মোরললে শুকিয়ে থাকে, জলের প্রবাহ বিশেষ দেখতে পাওয়া যায় না। ফলে সেই সময় যদি আমরা প্রপার মনিটরিং করতে না পারি তাহলে যখন বাবু অবশ্য অনেকগুলো জায়গা আপনি তুলে ধরার চেষ্টা করলেন। আশা করি আমাদের দর্শকদেরও এবং উত্তরবঙ্গের এই পরিস্থিতি যাতে সত্যি যাতে উন্নত হয় সেদিকে আমাদের নজর থাকবে। অনেক সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাবো সুজীব বাবু, নমস্কার। এবং অবশ্যই আমরা সুজীব কর আমাদের সঙ্গে বিশিষ্ট আবহাওয়াবিদ ছিলেন। প্রকৃতি রুদ্র উত্তরবঙ্গ, অবশ্যই আমরা এই খবরের একাধিক আপডেট নিয়ে আবারও ফিরছি। এর পরবর্তীতে আসছে সাহানা, সঙ্গে থাকুন ক্যালকাটা নিউজ।